আশিক দাঁত কেলিয়ে কথাটা বলে। হাসান হু হা করে হাসতে থাকে। জান্নাতুলও হালকা হাসে। এই ছেলেটা কখনো ভালো হবে না। সাহিত্যিকাকে আমি বিয়ে করতে চাই মা। কাকে? তুমি না বলছিলে বাবা বিয়ে কর, আর কতদিন এভাবে জীবন চলে? তো আমার একটা মেয়েকে ভালো লাগে মা, আমি তাকে বিয়ে করতে চাই। তোর কি মেয়ে পছন্দ আছে? আমি সাহিত্যিকাকে বিয়ে করব মা, তাই আগেই আপনাকে বলে রাখলাম। আর একটা সাহিত্যিকার ছবি দেখে নাও। রাত 10টা। খাবার খাওয়ার জন্য যখন সঞ্জিতের মা সঞ্জিতকে ডাকতে আসে তখন কথাগুলো বলে। সঞ্জিত তার মাকে কিছু বলতে না দিয়ে রুমের বাইরে যায়। মহিলাটা অবাক হয়ে সঞ্জিতের যাওয়া দেখে, তবে খুশি হয় ছেলে এতদিন পর হলেও নিজেকে স্বাভাবিক করতে পারছে। তিনি ছবিটা এক পলক দেখে। কেটে যায় সেদিনের রাতটা। নতুন সকালে দেখা মেলে নতুন করে। আজ থেকে ভার্সিটিতে ক্লাস নিতে হবে। জান্নাতুল নিয়ম মতো ভার্সিটিতে যায়। ক্লাস শেষে সঞ্জিতের কাছে যায়। সঞ্জিত জান্নাতুলকে দেখে বলে, সাহিত্যিকা, তোমার তো খবরেই নাই। তা কেমন আছো? অনেকদিন পর দেখা হলো। আমি তো অন্য ভার্সিটিতে গার্ড দিলাম। এই তো ভালোই আছি, তুমি কেমন আছো? আমিও ভালো। তা বিয়ে করবে নাকি? বিয়ের ব্যাপারে কি ভাবছো? বয়সের ছাপ তো চোখ মুখে ফুটে উঠতেছে। খাওয়া দাওয়া করো না নাকি? আগে কত সুন্দর ছিলে, এখন মনে হচ্ছে তোমার বয়স সত্যি 27-28 বছর। ও আমি যেমন তেমনই আছি। আমাকে হুট করে কেউ দেখলে ভাবে আমার বয়স কম, কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝবে আমার বয়স আছে। তুমি হয়তো এবার আমাকে লক্ষ্য করেছো। হতে পারে। আচ্ছা সাহিত্যিকা, তুমি এত সুন্দর কেন? তোমার সৌন্দর্য বর্ণনা করার মতো না। তোমাকে তোমার লেখিকা এত সুদর্শন ভাবে কেন অঙ্কন করছে? কি সব বলো? আমাকে নিয়ে আবার খেয়ে লিখবে যে আমি সেখানে অতিরিক্ত সুন্দর? কি যে বলো না। তোমার কথা বলো, বিয়ে শাদী কবে করবা? বয়স কিন্তু তোমারও কম না। আমার তো 28 চলে, কিন্তু তোমার তো 30। ছেলেদের বয়স এটাই কিছু না। 35 বছরেও তারা বিয়ে করতে পারে, কিন্তু তুমি? মেয়েদের কিন্তু 20-25 বছরের ভিতরে বিয়ে করা উচিত। সেই সময়টা তাদের জন্য উত্তম। তার থেকে উত্তম যখন তারা প্রথমে প্রেমে পড়ে, ঠিক সেই সময় বিয়ে দেওয়া। সেই হিসেবে মেয়েদের 15 বছর ও ছেলেদের 19 থেকে 20 বছরে বিয়ে করা উচিত। সঞ্জিত সাহেব, তাহলে আপনি 2 সন্তানের বাবা হতেন, আর আমি তো সেই বয়সে বিয়ে করলে 4 সন্তানের মা হতাম। আর হাসিও না। এইভাবে তোমার মুখে হাসিটা বজায় রেখো সাহিত্যিকা। আপনার এই হাসিটা অনেক মূল্যবান। সাহিত্যিকা, আপনি সত্যি ভাগ্যবান। আপনি যাকে পাবেন দেখে নিয়েন, আপনাকে সে বড্ড বেশি ভালোবাসবে। তুমিও না কি যে বলো মাঝে মাঝে। আপনি আবার কখনো তুমি করে বলো। দেখো না, আমার জন্য বর খুঁজে পাওয়া যাবে না। বয়স আমার কম না। এই বয়সে মেয়েদের বিয়ে হয় না, বুঝলে? তবে বিয়ে হলেও দেখবা 4 বাচ্চার বাপের সাথে বিয়ে হবে। সব সময় 4 বাচ্চা বলো কেন? 4টা সন্তান নেওয়ার ইচ্ছা আছে নাকি সাহিত্যিকা? সঞ্জিত অবাক কণ্ঠে কথাটা বলে। জান্নাতুলও এবার খেয়াল করে সে সবসময় 4টা সন্তানের কথা বলছে। কিন্তু কেন? একটা বাচ্চা বা 2টা বাচ্চার বাপও তো হতে পারে। তাছাড়া আজকাল কে 4টে সন্তান নেয়? কেউ তো একটা নিয়ে আর নেয় না। জান্নাতুল মুখটা ইনোসেন্ট বানিয়ে বলে, জানি না, মনে হয় 4 বাচ্চার মা হব আমি। কেমন জানি 4 বাচ্চা মুখে আসে সব সময়। বুঝি না এমন হয় কেন। যাই হোক, বললে না যে কবে বিয়ে করবে? যখন বিয়ের কথা উঠবে তখন সবার আগে তুমি জানবে সাহিত্যিকা। আজ তাহলে বাসায় যাও, সাবধানে থাকবে সাহিত্যিকা। যাক, কারো কাছে তো স্পেশাল হলাম। একটু ভাব নিতে হয়, কি বলো? তোমার বিয়ের কথাটা আমি আগে জানবো। সঞ্জিত সাহেব আপনার সাহেবা না জানি হিংসে করে আমাকে, কারণ তার আগে তার বিয়ের খোঁজ আমি জানি। তুমি কবে বিয়ে করছো সাহিত্যিকা? এই তো যেদিন আমার বিয়ের ফুল ফুটবে। আমার না বড্ড হিংসা হয় জানো। আমার খুব ইচ্ছে ছিল বিয়ে করব, সুন্দর একটা সংসার হবে, আমার একটা বাচ্চা হবে, আমি আমার সন্তান আর আমার হাজবেন্ড মিলে অনেক ঘুরবো। কিন্তু সেই ভাগ্য আমার হয়নি। টাকার কাছে হেরে গেলাম। তোমার বিয়ে করার খুব ইচ্ছে তাই নাকি? তো বিয়ে করো নাই কেন এতদিন? হ্যাঁ, আমার খুব ইচ্ছে ছিল ইন্টার শেষ করেই বিয়ে করব, যাতে আমার প্রথম ভালোবাসা আমার জামাই হয়। দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারবো না সেজন্য। তবে বিয়ে ঠিকই হতো, কিন্তু তার পরিবার আমাকে গ্রহণ করে নাই। আমার টাকা ছিল না।
ভালোবাসতে কাউকে? কি মনে হয় তোমার আমার বয়স কত জানো? 28 চলে। তো এই বয়সে কাউকে ভালো না বেসে থাকা যায়? ভালোবাসতাম কি, এখনো তাকে ভালোবাসি। আমার প্রথম ভালোবাসা সে। ভালোবাসা তো তার থেকেই শেখা আমার। আচ্ছা, তো তোমার কি বিয়ে করার ইচ্ছে নেই তাহলে? কারণ ভালো তো এখনো বাসো তাহলে। সে তো বিয়ে করছে, সংসার করছে, একটা সন্তানের বাবাও হয়েছে। আমি তোমার কথা বলছি। ইচ্ছে ছিল খুব, বিয়ে করার ইচ্ছে আমার অনেক। সে তো ইন্টার শেষে নিজেই নিজের বিয়ের কথা বলেছিলাম। যত ছেলেপক্ষ আসছে সবার কাছে টাকার জন্য হেরে গেছিলাম। নিম্নবিত্ত ছেলেটাও সর্বনিম্ন 2 লাখ টাকা চায়, কিন্তু সেটাও আমাদের কাছে ছিল না। এখন কি বিয়ে করবা না? জান্নাতুল হালকা হাসলো। ছেলেটা তার থেকে বিয়ে করবে কিনা সেটার উত্তর শোনার জন্য মরিয়া হয়ে উঠেছে। জান্নাতুল মুচকি হেসে দেয় আর কিছুটা আফসোসের সুরে বলে, সব ইচ্ছে কি আর পূর্ণতা পায়? তাকে হারিয়ে ফেলার পর ভেবেছিলাম কখনো বিয়ে করব না, কিন্তু এই ইচ্ছে হয়তো আমার পূর্ণ হবে না। জান্নাতুল সেখান থেকে চলে যায়। সঞ্জিত ভাবতে থাকে এটার মানে কি। পরক্ষণেই বুঝতে পারে তার সাহিত্যিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। সঞ্জিত বিড়বিড় করে বলে, আর দেরি করব না সাহিত্যিকা, আমি আপনাকে অতি শীঘ্রই মিসেস সাহিত্যিকা বানিয়ে নিব। কথা দিলাম আমি আপনাতে সুখী হব। দিনটা এভাবে কেটে যায়। প্রায় রাত 10টার সময় আশিক হামিদুল ইসলামের কাছে ফোন দেয়। ও শ্বশুর, আপনার মেয়েটাকে একটু আমার রুমে থাকার ব্যবস্থা করে দেন না। একা একা এত বড় খাটে কিভাবে ঘুমাবো? মাঝরাতে ঘুম ভেঙে যায়, বুক ব্যথা করে, হুট করে হাত বেডের পাশে যায়। আর কি মনে হয় জানেন? কি? আনমনা হয়ে অবাক কণ্ঠে বলে ওঠে। আশিক ফোন করে যা বলা শুরু করেছে তাতে হামিদ ইসলাম নিজের বুকে হাত দেয়। তার শরীর ঘামতে থাকে। এই ছেলে কি সব বলে! ইস, আমার বেডে তো আরও একটা মেয়ে থাকার কথা। হুটহাট জড়িয়ে ধরে বলতাম, ভালোবাসি প্রিয়, বেশ কিছুদিন পর আপনাদের খবর দিব। ওগো শ্বশুর, শুনছেন? আপনি নানু হতে চলছেন, আপনার জামাই বাবা হবে। শ্বশুর শুনছেন? আপনার মেয়ে বড় হয়ে গেছে। হামিদ ইসলাম ধীরে সুস্থে ফোনটা কেটে দেয়। এই নীলাজ্জ ছেলের সাথে তিনি আর কখনো কথা বলবে না। উনি মেঝের রং তুলে নাকে দেয় আর বলে, আমার ঘোর অন্যায় হয়েছে। ওই যে নাকে রং দিচ্ছি, আর কখনো এই বেয়াদব ছেলের সাথে কথা বলবো না। আশিক বারবার ফোন দেয় কিন্তু হামিদ ইসলাম ধরে না। এমন নির্লজ্জ ছেলের সাথে কথা বললে তিনি হার্ট অ্যাটাক করবেন। এমন বেহাপনা কথা এর আগে হয়তো কখনো শোনে নাই। ছেলের বয়সের একটা ছেলে এসব বললে কেমন দেখায়, তাও আবার নিজের মেয়েকে নিয়ে। পরের দিনটা শুক্রবার পড়ে। সৈকত আজ দোকানে যায় না। শুক্রবার দিনটা দোকান বন্ধ থাকে। জান্নাতুল অনেক দিন থেকেই বাইরে ঘোরাঘুরি করে নাই। ভেবে নেয় যে আজ একটু একা একা সারাদিন কাটাবে। বাবার কাছে যায়, গিয়ে বলে, আব্বু আমি একটু বাইরে যাচ্ছি, কখন আসবো ঠিক নাই। একা? হুম। আচ্ছা, সাবধানে আর তাড়াতাড়ি বাসায় ফেরার চেষ্টা করিস মা। আচ্ছা আব্বু। হামিদ ইসলাম কিছু বলল না। তিনি জানেন বাড়িতে থাকতেও মেয়ে মাসের একটা দিনে একা একা কাটিয়ে দেয়। কেউ জানে না কোথায় যায় না যায়, খুঁজে পাবে না কেউ যদি নিজে কোথায় আছে সেটা না বলে। বাহিরে কড়া রৌদ্র। জান্নাতুল একটা সাদা 3 পিস পরে নেয়, সাথে হিজাব বাঁধে, সাথে পার্স, ফোন আর কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ে। পদ্মফুল সঙ্গী হতে পারি? জান্নাতুল চমকে ওঠে। আশেপাশে তাকিয়ে আশিককে খুঁজতে থাকে। আশিক গাছের অপর পাশ থেকে বেরিয়ে আসে। জান্নাতুল সেখানে গিয়ে দেখে 5-6 জন ছেলে মাটিতে শুয়ে কাতরাচ্ছে, সাথে হাসানও আছে। জান্নাতুল ভয়ে ভয়ে বলে, তুমি আর এই ছেলেগুলোকে মারছো কেন? কই, আমি তো মারি নাই। আপনি হয়তো ভুল ভাবছেন। এখানে এই ছেলেগুলো আর তোমরা ছাড়া কেউ নেই, তাহলে কে মারবে এদের? এই আমি তোদের মারছি? আশিক একটা ছেলের পায়ে লাথি মেরে বলে। ছেলেটা জোরে চিৎকার দিয়ে বলে, না না ম্যাম, উনি আমাদের মারে নাই, উনি তো আমাদের বাঁচাতে আসছে। আশিক হালকা হেসে দেয়। জান্নাতুল ভ্রু কুঁচকে ফেলে। একা সময় কাটাবে, হয়ে গেছে। আশিক এখন সঙ্গ নিবে, খুব ভালো করেই জানে সে। আশিক হাসানের উদ্দেশ্যে বলে, ওনাদের হসপিটালে ভর্তি করিয়ে দে হাসান, আমি একটু পদ্মফুলের সাথে হাঁটি। হাসানের সাথে তুমিও বাড়ি ফিরো। সরি পদ্মফুল। হাসান অবাক হয়ে আশিকের কাণ্ড দেখছে। হসপিটালে ভর্তি করাবে, এটা কি হওয়ার ছিল নাকি? আশিক খুব আড়ালে হাসানকে একটা চোখ টিপে দেয়। হাসান ঠোঁট প্রসারিত করে হেসে সবাইকে নিয়ে চলে যায়। জান্নাতুলের সাথে আশিক হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে আশিক বলে, পদ্মফুল, যদি বলি ভালোবাসি, তাহলে বলবো বেয়াদবি বাদ দাও। আপনি কি জানেন আমি আপনার প্রতি দুর্বল?
আশিক তুমি আসতে পারো, আমি আজকের দিনটা একা কাটাতে চাই। আমি আপনাকে ভালোবাসি পদ্মফুল। জান্নাতুল বিরক্ত নিয়ে জোরে হাঁটতে থাকে। আশিক পিছে পড়ে থাকে। নাম না জানা বিভিন্ন ফুল কিনে আড়াল থেকে জান্নাতুলের বেশ কিছু ছবি তোলে। ফুলগুলো নিয়ে জান্নাতুলের সামনে গিয়ে দাঁড়ায়। পদ্মফুল, ও পদ্মফুল, গ্রহণ করো এই অবুঝ শিশুর প্রপোজখানা। আশিক, পদ্মফুল, করো না গ্রহণ। বিরক্ত করো না। জান্নাতুল দূরে যেতে চাইলে আশিক হাত ধরে টান দেয়। জান্নাতুল আশিকের বুকে এসে লেপ্টে যায়। আশিক কপালে একটা চুমু দিয়ে নাকে নাক ঘষে। জান্নাতুল কেঁপে ওঠে। আশিকের থেকে হাত ঝাড়া দিয়ে দূরে সরে যায়। জান্নাতুল চিৎকার করে বলে, আশিক বাড়াবাড়ি করছো কেন? মানুষ দেখছে, আমি তোমার ম্যাম হই, ভুলে যাচ্ছ? আমি আপনাকে ভালোবাসি, এটা কেন বুঝতে পারছেন না? নাকি বুঝেও না বোঝার ভান করছেন? এই ভালোবাসা নিজের কাছে রেখে দাও, তুমি কখনো আমাকে পাবে না। জান্নাতুল দূরে সরে যায়। আশিক মুখটা ইনোসেন্ট বানিয়ে একটা সরি বলে, তারপর আবারও হাঁটা শুরু করে। জান্নাতুল বিরক্তিকর মুখ নিয়ে বলে, তুমি এই সাহস কই পাও? আমাকে কিস করছো কোন সাহসে? ছোট ভাই হিসেবে না হয় একটা কিস করছি, এটা নিয়ে এত জ্বলছো কেন? আমাকে তুমি করে বলবে না। আচ্ছা চলেন আপনাকে এই জায়গা ঘুরে দেখাই। তোমার মতো বেহায়া ছেলের সাথে কোথাও যাব না আমি। প্লিজ ম্যাম। জান্নাতুল আশিকের সাথে পেরে ওঠে না। আশিক জান্নাতুলের সাথে পা মিলিয়ে হাঁটতে থাকে। পাশের দোকানে কিছু জিনিস তার চোখে পড়ে। সেখানে বেশ কিছু চাদর আছে। পছন্দ হয় আশিকের। জান্নাতুলের দিকে তাকিয়ে বলে, ম্যাম, চাদরগুলো সুন্দর না? হুম, আমাকে একটা পছন্দ করে দিবেন, সামনে তো শীত। চলো। আশিক ঠোঁট বাঁকিয়ে হাসে। জান্নাতুলকে সাথে নিয়ে একটা কালো কালার চাদর নেয়। ঘোরাঘুরি করতে করতে বিকেল নেমে পড়েছে। আশিক অবাক হয়ে সব দেখছে। মনে মনে বলে, উফ, কেন যে পদ্মফুলের সাথে আসতে গেলাম। আমাকে হাঁটিয়ে মারছে আজ। আল্লাহ গো, পা ব্যথা করে। বউ নাই, পা কে টিপে দিবে? সারাদিন ঘোরাঘুরি করে যখন বাসায় ফিরবে তখন জোরে বৃষ্টি শুরু হয়। জান্নাতুল তখন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। আশিক লক্ষ্য করে সাদা জামায় জান্নাতুলের শরীর বোঝা যাচ্ছে। তাড়াতাড়ি চাদর দিয়ে জড়িয়ে দেয়। জান্নাতুল ভীতু সুরে বলে, ধন্যবাদ। আশিক কিছু বলে না। সেদিনের মতো সবাই বাসায় ফিরে যায়। প্রায় রাত 9টার সময় জান্নাতুল বাড়িতে ফেরে। এ নিয়ে তার মা কিছু বললেও বাবা কিছু বলে না। কি বলবে, মেয়ে তো ছোট না। পদ্মফুল আছেন? পরের দিন সকালে জান্নাতুল তখন সানজিদের ছিল, তাই মেসেজের কোনো রিপ্লাই দেয় না। জান্নাতুল বুঝতে পারে আশিক তাকে পছন্দ করে, কিন্তু এটা গুরুত্ব দেয় না। আশিক আর সে এটা কিছুতেই যায় না। আজ শনিবার। জান্নাতুল আর সঞ্জিত মিলে একটা কলিংয়ের বাসায় যায়। এক ম্যাডামের মেয়ের আজ বিয়ে, সেই জন্য দুজন একসাথেই যায়। তাদের পরিচয় এখন অনেকটাই গভীর। কেউ কেউ তো ভেবে নেয় হাজব্যান্ড ওয়াইফ, আর কেউ ভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সাহিত্যিকা, আপনাকে শাড়িতে বড্ড সুন্দর লাগে। আপনার এই সৌন্দর্যের রহস্য কি বলুন তো? এটা আজও জানতে পারলাম না। উফ, সানজিদ সাহেব, আপনিও না, কি সব বলেন যখন তখন। আমি সুন্দর, তবে আপনারা যত বলেন ততটাও না। আর সব আল্লাহর দেওয়া, এখানে আমার কোনো হাত নেই। দেখো, কলিগের মেয়ের বিয়ে হচ্ছে, অথচ তুমি আমি আজও অবিবাহিত। দেখা যাক, আজ কোনো কলিগের মেয়েকে ভালো লাগলে বিয়ে করে নিব। জান্নাতুল হেসে দেয়। আসলেই কলিংয়ের মেয়ের বিয়ে হচ্ছে, আর তারা অবিবাহিত। বিয়ে বাড়িতে সবাই মিলে ভালোই মজামস্তি করে। সকল শিক্ষক ছিল সেখানে। বিয়ের শেষে জান্নাতুল বাসায় ফিরে আসে। পরের দিন সকালে ভার্সিটিতে। পদ্মফুল, উইল ইউ ম্যারি মি? উইল ইউ মাই 4 বাচ্চার মাম্মাম? রাখবেন কি আপনার মাথা আমার বুকে? হোয়াট? এটা কি ধরনের অসভ্যতা আশিক? মানুষ দেখছে, সামনে থেকে সরো। এতদিন সব তোমার বাচ্চামি ভেবে আসছি, আর আজ তুমি কি করে ফেলছো? ধারণা আছে এটার জন্য কি হতে পারে? জান্নাতুল ক্লাস শেষ করে বাসায় ফিরছিল। তখন কলেজ ক্যাম্পাসে সবার সামনে হাত ভর্তি পদ্মফুল নিয়ে আশিক প্রপোজ করে বসে। জান্নাতুল পাশ কেটে যখন আসতে যাবে তখন আশিক একটা হাত পিছন দিয়ে ফুল নিয়ে মাটিতে বসে পড়ে। তারপর পদ্মফুলের দিকে তাকিয়ে বলে, আমার পদ্মফুল, আপনাকে পাওয়ার স্বপ্ন আমার বড্ড বেশি। আপনি হীনা, আমি অপূর্ণ। আপনার প্রতিটা অংশ আমার ভালোবাসা। পদ্মফুল, একবারও কি ভেবে দেখেছেন আপনাকে আমি পদ্মফুল কেন বলি? আপনার সৌন্দর্য যেমন আমাকে মুগ্ধ করে, ঠিক তেমনভাবে এই পদ্মফুল মুগ্ধতা ছড়ায়। পদ্মফুল, আপনি আমার হয়ে যান, আপনাকে পৃথিবীর সব সুখ এনে দিব। কখনো অভিযোগ করার সুযোগ দিব না।
আমি আপনার পবিত্রতা হতে চাই। আশিক, স্টপ দিস। তোমার এই ভুলের জন্য আমার চাকরিটাও চলে যেতে পারে। সব কিছুর একটা লিমিট থাকে। আপনি চাকরি হারানোর ভয়ে অ্যাকসেপ্ট করছেন না আমাকে বিয়ে করেন, কোনো কাজ করতে হবে না। আমাকে বিয়ে করার মতো যোগ্যতা আর বয়স কোনোটাই তোমার নেই। আর কখনো যেন আমার সামনে তোমাকে না দেখি। জান্নাতুল আশিকের গালে 2টা চড় বসিয়ে দেয়। আশিক এতে হালকা হাসে। এমনটা হবে সে জানতো, কিন্তু তার যোগ্যতা নিয়ে কথা বলল। কি নেই তার? টাকা পয়সা সব আছে। জান্নাতুল জোর পায়ে সেখান থেকে চলে যায়। আশেপাশে অনেকেই এই দৃশ্য দেখে। কেউ কেউ তো হেড অফিসে জানিয়ে দেয়, আবার কেউ কেউ আশিকের উপর মজা লুফে নেয়। আশিকের দিকে হাসান রাগী চোখে তাকিয়ে চিল্লিয়ে বলে, ভালো হয়েছে না? সবার সামনে তোর পাগলামি না করলেই চলে না, তাই না আশিক? সব কিছুর একটা সুযোগ সময় থাকে। আর তুই কি না সবার সামনে ম্যামকে প্রপোজ করে বসলি? মাত্র 3টা মাস কেটে গেল, আরো কয়েকটা মাস যাক। যাকে ভালোবাসি তাকে সবার সামনেই গ্রহণ করে নিব। লুকিয়ে ভালোবাসবো না, আর লুকিয়ে বিয়েও করব না। বিয়ের সময় হাজার হাজার মানুষ থাকবে। সদ দিয়ে একদম গাল লাল করে দিব। এইটুকু ছেলে হয়ে ম্যামকে প্রপোজ করিস? তোর লজ্জা করে না এমনটা করতে? আমার লজ্জা করে না, কারণ ভালোবাসলে লজ্জা করতে নেই। বুক ফুলিয়ে ভালোবাসি বলা শিখতে হয়। আর ভাইয়া, তুই ভুলেও আমার পদ্ম ফুলের দিকে নজর দিবি না। হাসান, তোর ভাইকে বলে দিব পদ্ম ফুল শুধু আমার। আশিক বড় বড় পা ফেলে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। পিছনে ফেলে যায় হাহাকার। সঞ্জিত মাথা চুল খামচে ধরে। সে কি তবে আবারও ভালোবাসা হারিয়ে ফেলবে? ঠিক করে নেয় আজই সাহিত্যিকার বাসায় বিয়ে প্রস্তাব পাঠাবে। সাহিত্যিকা, বিয়ে করবেন আমাকে? ভালোবাসেন আমাকে? জান্নাতুল এমনি থেকেই বিরক্ত হয়ে আছে। আজ ভার্সিটিতে শিক্ষকরা কথা শোনাইছে অনেক, তার উপর সঞ্জিত বিয়ের প্রপোজাল দিয়ে বসে। তাই রেগেই মেসেজটা করে। সঞ্জিত ভাবে যদি রাজি না হয় তাহলে তো সে নিজেই কষ্ট পাবে, আর ভালোবাসি বলে রিজেক্ট হলে ফ্রেন্ডশিপও নষ্ট হবে। তাই বলে, ভালোবাসি না, তবে হ্যাঁ ভালো লাগে তোমাকে সাহিত্যিকা। ভালো লাগা থেকে এক সময় ভালোবাসা তৈরি হবে। তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি যদি রাজি থাকো তাহলে মা বাবাকে তোমার বাসায় পাঠাবো। সরি সঞ্জিত সাহেব, ভেবে দেখতাম, কিন্তু আশিক যেখানে আছে সেখানে বাড়িতে আমি যেতে পারবো না। আমাকে দেখলে একটুর জন্য হলেও আশিক কষ্ট পাবে। আশিক কষ্ট পেলো না পেলো এটা নিয়ে তুমি ভাবছো কেন? আর তুমি চাইলে আমি তোমাকে নিয়ে আলাদা থাকবো। আমার বিয়ে ঠিক হয়েছে সঞ্জিত সাহেব। আমি আজ দেশের বাইরে ফিরছি রাতের গাড়িতে। সমস্যা নেই, বাসায় গিয়ে আপনাদের ইনভাইট করব। ভালো থাকবেন। জান্নাতুল আর কোনো মেসেজে রিপ্লাই করে না। ব্যাগপত্র গুছিয়ে নেয়। ঠিক করে এখানে থাকবে না, কয়েকটা দিন নিজ জন্মস্থান থেকে ঘুরে আসবে। তাছাড়া গ্রামের বাড়িতে ছেলে দেখা শুরু করছে, তাই যেতে হবে তাকে। একসাথে দুইটাই হবে, সেই জন্য রেডি হয়ে নেয়। জান্নাতুল সৈকতকেও সাথে নেয়। আশিকের দোকানে আর কাজ করতে দিবে না সে। আপু, সামান্য একটা কারণে তুই আমাকে জবটা করতে দিবি না? এটা সামান্য হতে পারে, সেটা তোমার কাছে। আমার কাছে এটা অনেক বড় বিষয়, বুঝলি? সো একটা কথা না, অনার্স শেষ কর, তারপর ভালো কিছু করতে পারবি। এখানে যা দিচ্ছিল তা দিয়ে আমার চলতে অসুবিধা হতো না। তাছাড়া আশিক ভাইয়া তোকে সত্যি ভালোবাসে। তুই হুট করে অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারিস না। চুপচাপ রেডি হ। আব্বু আম্মু রেডি হয়েছে, আমাদের জন্য ওয়েট করছে। আপু প্লিজ। আমি বেশি কথা বলতে চাই না, আমার চাকরির 3 মাস হচ্ছে মাত্র। এখনই এত কিছু শিক্ষকরা বলে দিছে আমি যেন বিয়ে করি, তারপর ভার্সিটিতে পা রাখি। তাহলে আশিক ভাইয়াকে বিয়ে কর। আমার সাথে তাকে মানায় না। সকাল 7টার সময় নিজ জন্মস্থানে এসে পৌঁছায়। বাসায় এসে সবাই ফ্রেশ হয়ে নেয়। জান্নাতুল গাড়িতে ঘুমাতে পারে না, সেই জন্য গোসল করে শুয়ে পড়ে। ঘুম ভেঙে যায় বেলা 11টার সময়। উঠে খাওয়া দাওয়া করে একটু বাইরে ঘুরতে বের হয়। এবার অনেক সময় নিয়ে বাসায় ফিরছে। 3 মাস পর বাসায় ফিরছে। ঈদে আসছিল শুধু। হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে চলে আসে। কখন আসছে নিজেই বুঝতে পারে না। বাড়িটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। হুট করে একটা বাচ্চা ছেলে তার সামনে এসে দাঁড়ায়। জান্নাতুল ভুরু কুঁচকে হাঁটু মুড়ে বসে। এই পিচ্চি, একা একা রাস্তায় কি করছো? ভয় করে না? পিছন থেকে একটা কণ্ঠ পেয়ে জান্নাতুল কথা বলা থামিয়ে দেয়। পিছনে তাকিয়ে তার চোখের পলক ফেলাও থেমে যায়। মিয়ে যাওয়া কণ্ঠে বলে, মায়ারাজ।
জান্নাতুলের সামনে তার অতীত দাঁড়িয়ে আছে। অতীত, তার ভালোবাসা এক্স বয়ফ্রেন্ড, আজ সে একটা সন্তানের বাবা। জান্নাতুল বুঝতে পারে ছেলেটা হয়তো তাহসিনের সন্তান। জান্নাতুল চলে আসবে, তখন পিছন থেকে তাহসিন ডাক দেয়, মায়াবতী কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আমি। তুমি কেমন আছো? আমিও ভালো। বাসায় কবে ফিরছো? ভার্সিটিতে সময় কেমন কাটছে? ভালো। তুমি কি এখনো আমার উপরে রেগে আছো মায়াবতী? মায়া কখনো তার মায়ারাজের উপর রেগে থাকতে পারে না। যে সময় রাগ করার অধিকার ছিল সেই সময় রাগ দেখাতে পারি নাই, এখন রাগ দেখাবো কিভাবে? মাফ করে দিও মায়াবতী। আমি জানি বড্ড অভিমান করে আছো। হয়তো এতটা খারাপ লাগতো না তোমার যতটা লাগছে যখন শুনছো আমি আমার এক্স জিএফকে বিয়ে করছি। না তো, তুমি সুখী আছো মানেই আমি সুখী। ভালোবাসা তো সেটাই, তাই না? তুমি তো বলেছিলে যাকে ভালোবাসি তাকে ভালো থাকতে দেওয়া উচিত। সে ভালো আছে মানেই আমি ভালো আছি। জান্নাতুল আর কিছু না বলে উল্টো দিকে হাঁটা দেয়। পিছনে তাহসিন একটা দীর্ঘশ্বাস ফেলে। তখন যদি মা সুইসাইডের ভয় না দেখাতো তাহলে আজ হয়তো তার মায়াবতী কষ্ট পেত না। পিছন থেকে তাহসিনের ওয়াইফ সবটাই দেখে, কিছু বলে না, তবে ভেবে নেয় তাহসিনের মায়াবতীকে সব সত্যি জানাতে হবে। মায়ারাজ, মায়াবতী বলুন। আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? আপনাকে দেখার তৃষ্ণা যে আমার মেটে না মায়াবতী। আপনি এইভাবে তাকিয়ে থাকবেন না মায়ারাজ। কেন মায়াবতী? আমার লজ্জা করে খুব। আপনার লজ্জা মাখা মুখখানি আমার বড্ড ভালো লাগে মায়াবতী। এইভাবে আর দেখবেন না, আপনার কলঙ্ক লেগে যাবে আমার গায়ে। লাগুক না, আমি যে আপনাকে আমার কলঙ্কের ভাগিদার করতে চাই। আপনিও না। সৈকতের ডাকে জান্নাতুলের ধ্যান ভাঙে। একটা সময় যখন জান্নাতুল নদীর ধারে বসেছিল তখন তাহসিন তার দিকে এক ধ্যানে তাকিয়েছিল। সেই সময় তাদের যে কথাগুলো হয় সেটাই সে এতক্ষণ ভাবছিল। সৈকত জান্নাতুলের হাতে একটা চিরকুট দেয়। জান্নাতুল পুরুকুচকে চিরকুট খুলে পড়তে লাগে। মায়াবতী, আমার তাহসিনের মায়াবতী, আমাকে মাফ করে দিও। তোমার ভালোবাসা আমি ছিনিয়ে নিতে চাইনি। আমার শাশুড়ি তাহসিনের মা আমার মামি হতো। একটা সময় আমাদের সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে আমার দোষ ছিল। অতিরিক্ত কেয়ারিং আমার পছন্দ ছিল না, কিন্তু তাহসিন সবসময় একটু বেশি বেশি সেটাই করত। তাই তাকে ছেড়ে যেতে বাধ্য হই আমি। তবে তোমাদের সম্পর্ক যখন তৈরি হলো তখন দূর থেকে দেখে হিংসে হতো আমার, কিন্তু আমি চাইতাম তাহসিন ভালো থাকো, তাই কিছু বলতাম না। হুট করে মামিমা আমার আর তাহসিনের বিয়ে ঠিক করে। তাহসিন রাজি না হওয়ায় মামিমা ওকে সুইসাইডের ভয় দেখায়। জানোই তো তাহসিনের বাবা নেই, সেজন্য মায়ের জন্য বড্ড ভয় পায় ছেলেটা। তবে তাহসিন ভাবছিল শুধু ব্ল্যাকমেল করছে আর কিছু না, তাই তোমাকে পালিয়ে বিয়ে করবে বলে ভেবে নেয়। কিন্তু পরে মামিমা সত্যি আত্মহত্যা করতে যায়, সেজন্য তাহসিন এক প্রকার জোর করে আমাকে বিয়ে করে। তুমি তাহসিনকে ভুল বুঝো না। আর তোমার ভার্সিটিতে জবটাও তাহসিন নিয়ে দেয়। আশা করি তুমি আমার তাহসিনের সামনে আসবে না আর। তাহসিন তোমাকে দেখে দুর্বল হয়ে পড়ে। এটি তাহসিনের ওয়াইফ। মানুষটাকে কখনো আমি ভুল বুঝি নাই, কিন্তু যে মানুষটার উপর আমার অভিমান ছিল আজ সে অভিমান কেটে গেল আমার। মায়ারাজ, তোমাকে তো কখনো ঘৃণা করিনি আমি। ভালোবাসার মানুষকে কখনো ঘৃণা করা যায় না। জান্নাতুল চিঠি পড়ে বিছানায় গা এলিয়ে যায়। বিকাল হয়ে আসছে, ছেলেপক্ষ দেখতে আসবে কিছুক্ষণের মধ্যে, তাই উঠে শাড়ি পরে রেডি হয়ে নেয়। এই বয়সে তার রং ঢঙের মতো সাজতে ইচ্ছে করছে না, কিন্তু কি করার, বিয়ে তো সে করবে, নিজ ইচ্ছেতে বিয়ে করবে। ভালো থাকতে হলে বিয়ে করতে হবে। বাহির থেকে ডাক পড়লে জান্নাতুল বাহিরে যায়। পাত্রপক্ষের সামনে বসে। ছেলের বয়স 35 বছর, একজন সফল বিজনেসম্যান। কোনো টাকা পয়সা তারা নিবে না। জান্নাতুল অবাক হয়। ছেলেটা দেখতে শুনতে সব দিক দিয়েই ভালো। এত ভালো সম্বন্ধ হয়তো সে আশা করে নাই। মা বাবাকে জানিয়ে দেয় ছেলে পছন্দ হয়েছে তার। বিয়ের ডেট ঠিক করা হয়। আজ থেকে ঠিক 8 দিন পর 15 দিনের ছুটিতে আছে সে। জান্নাতুল ফোনটা নিয়ে ছাদে যায়। ফোন দেয় সঞ্জিদের কাছে। কেমন আছো সঞ্জিত সাহেব? এই তো আছি, তুমি কই আছো? আজ ভার্সিটিতে আসো নাই কেন? আমি দেশের বাড়িতে আছি। একটা গুড নিউজ আছে। কি? অক্টোবরের 20 তারিখে আমার বিয়ে। কি
সঞ্জিত কথাটা জোরেই বলে, তার সাহিত্যিকার বিয়ে? সে এটা কখনো মানতে পারবে না। কিছুটা ভীতু সুরে বলে, সাহিত্যিকা, তোমার বাবার নাম্বারটা দিবা? কেন বলো তো? দেও না, ভয় পাচ্ছ কেন? না, ভয় পাবো কেন? মেসেজ দিয়ে দিব, সমস্যা নাই। কি করছো? ভাবছি। কি ভাবছো? কিছু না, বিয়েটা না করলেও হয় না? না সঞ্জিত সাহেব, এটা দরকার। একা একা জীবন চলে না, একজনের সঙ্গ দরকার পড়বে জীবনে। আমার কোনো বন্ধু বান্ধব নাই। রাখি, পরে কথা বলবো। সঞ্জিত ফোন রেখে দেয়। জান্নাতুল বাবার নাম্বার দিয়ে দেয়। বুঝতে পারছে না নাম্বার কি করবে, কিন্তু এটা নিয়ে বেশিক্ষণ ভাবে না। সন্ধ্যা লেগে আসছে। নিচে গিয়ে সবার সামনে আড্ডায় বসে। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। কে আশিক? বাহ, চিনতে পারছেন তাহলে? হামিদ ইসলাম সবার কাছ থেকে সরে যায়। চিন্তা করে ছেলেটা আবার কি বলবে, পিছু ছাড়বে না নাকি। তিনি কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলে, ফোন করছো কেন? আমি ফোন না করলে কে ফোন করবে? এটা বলেন, আপনি নাকি আমার পদ্মফুলের বিয়ে দিতে চাচ্ছেন? হ্যাঁ, দিব না কেন? বয়স হয়েছে তো। কিন্তু তোমাকে কে বললো? সব খবর আমার কাছে আছে, যা বলার জন্য ফোন করলাম। আমি আপনার মেয়েকে ভালোবাসি, পদ্মফুলকে আমি বিয়ে করতে চাই। এটা অসম্ভব। তোমার মতো বাচ্চা ছেলের সাথে আমি মেয়ের বিয়ে দিব না। ভালোবাসার কি মূল্য নাই আপনার কাছে? না, নেই। আমার মেয়ে ভালোবাসতো একজনকে, ধোকা খাইছে। সেজন্য আশা করি তুমি আর ওকে বিরক্ত করবে না। প্রথম দিন আপনি ভালো ব্যবহার করছিলেন। কাউকে বুঝতে হলে ভালো ব্যবহার করতে হয়। আমাকে আর ফোন করবে না। পদ্মফুল আমার না হলে আর কারো হবে না। দেখা যাক। আশিক রাগ নিয়ে ফোনটা কাটে। তার কাছে সব বিরক্ত লাগছে। এত ভালোবাসা এক নিমিষে শেষ হতে দিবে সে? কিন্তু কি করবে, পদ্মফুল যে তাকে ভালোবাসে না। মামুনি, আমি আর সহ্য করতে পারছি না। রুম থেকে কান্নার শব্দ বাহিরে ভেসে আসে। আশিকের মা ছেলের রুম থেকে কান্নার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি রুমে যায়। ছেলে মেঝেতে বসে মাথা চেপে কান্না করছে। আশিকের মায়ের বুকে চিনচিন ব্যথা হয়। ছেলের কি হলো? আম্মু, কি হয়েছে তোর? মামুনি। আশিক হুড়মুড়িয়ে মায়ের বুকে পড়ে, শক্ত করে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, মামুনি, আমি আমার পদ্মফুলকে চাই। ওকে ছাড়া আমি বাঁচবো না মামুনি। কি হয়েছে বাবা? কে এই পদ্মফুল, বলবি তো? আমি ওনাকে খুব ভালোবাসি মামুনি। ওনাকে আমার কাছে এনে দাও প্লিজ। ওনাকে ছাড়া আমি মরে যাব মামুনি। আমাকে বল, কে এই মেয়ে? আমি তার পরিবারের সাথে কথা বলবো। উনি আমার শিক্ষক মামুনি। আশিকের চোখের পানি মুছে দেয় তার মা। মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এই কয়েক মিনিটে চোখ মুখ কালো হয়ে গেছে। সবাই রুমে চলে আসছে। বুঝতে পারে প্রেম বিশেষজ্ঞ রোগ। আশিক তার মামনিকে বলে, মামুনি এনে দাও প্লিজ, আমি পদ্মফুলকে চাই। ওনাকে আমি অনেক ভালোবাসি মামুনি। ওনার জন্য তো আমার এত পরিবর্তন। আমাকে সব খুলে বল। আশিক সব খুলে বলে। আশিকের মা বাবা থ মেরে বসে থাকে। তাদের ছেলে এমন একজনকে ভালোবাসে, এটা তো সম্ভব না। তারা মানলেও মেয়ের পরিবার মানবে না। আশিক মায়ের পা ধরে কাঁদো কাঁদো মুখ করে বলে। উনি অবাক হয়ে যায়। একটা মেয়ের জন্য তার ছেলে পা ধরতেও দ্বিধাবোধ করছে না। আশিকের বাবা ছেলের কাছে আসে আর বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, জান্নাতুলের বাবার নাম্বার আছে কি তোমার কাছে? হ্যাঁ আব্বু, আছে। আমাকে দে। উনি নাম্বার নিয়ে সবাইকে রুম থেকে যেতে বলে। উনি নিজেও নিজের রুমে যায়। আশিকের মা আশিকের পাশে থাকে। ছেলে যা শুরু করছে এখন ওনার ভয় হচ্ছে। ছেলে উল্টোপাল্টা কিছু করে না বসে। আমি সাহিত্যিকাকে কখনো আশিকের হতে দিব না। দরকার হলে আশিককে শেষ করব আমি। আমি আর এ ভালোবাসা হারাতে পারবো না। সঞ্জিত নিজের রুমে গিয়ে কিছুটা আওয়াজ করে কথাটা বলে। সঞ্জিতের মা মাথায় হাত দিয়ে বসে আছে। এ কি হচ্ছে ওনার সাথে? ছেলে নিজেকে সুস্থ দাবি করছে, কিন্তু এই মেয়ের জন্য তো আবার অসুস্থ হয়ে পড়বে। প্রথমবার প্রেমে পড়ে 1 বছর মেন্টাল হসপিটালে ছিল। তার প্রথম প্রেমিকা মারা যায় ক্যান্সারে। বাবা শান্ত হ, এমন কথা বলতে হয় না। আশিক তোর ছোট ভাই হয়। মা, তুমি ওর হয়ে কথা বলতে আসবে না। ওর বয়স হয়নি সাহিত্যিকাকে পাওয়ার। আমার সাহিত্যিকাকে চাই, মানে চাই। পাগলামি করিস না তুই। এতটাই ভালোবাসা, তাহলে বিয়েটা আটকিয়ে বিয়ের প্রপোজটা পাঠা। সঞ্জিত মায়ের কথায় শান্ত হয়। ফোনটা বের করে জান্নাতুলের বাবার নাম্বারে ডায়াল করে। ফোনটার সাথে সাথে রিসিভ হয়। সঞ্জিত কিছু না ভেবে সোজাসাপটা বলে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আঙ্কেল। আমি আর জান্নাতুল একই ভার্সিটিতে জব করি।
হামিদ ইসলাম বিরক্ত হয়। তিনি আর কি সহ্য করবে, কণ্ঠে কিছুটা রাগ এনে বলে, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আর ফোন দিয়ে বিরক্ত করবে না কেউ। এসব আর সহ্য হচ্ছে না আমার। আঙ্কেল, আশিক আপনার মেয়ের থেকে ছোট, ওকে গ্রহণ না করে আমাকে গ্রহণ করুন। তুমি আশিককে চিনো? ও আমার কাজিন। আমি ওই বাড়িতে মেয়ে দিব না। হামিদ ইসলাম রেগে ফোনটা কেটে দেয়। সঞ্জিত চিল্লিয়ে ওঠে, নিজেকে পাগল মনে হচ্ছে তার। অন্যদিকে আশিকের বাবা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। ছেলের কষ্ট সহ্য করতে পারছে না তিনি। ফোন দেয় হামিদ ইসলামকে। আপনি আবার কে বলছেন? আপনি কি রেগে আছেন ভাই সাহেব? কিছু কি বলবেন? আমি আশিকের বাবা। বলেন, আপনি আবার কি বলবেন? আর কি সহ্য করতে হবে আমাকে? আমার ছেলের জন্য আপনার মেয়েকে চাই আমি। আশিক আপনার মেয়েকে ভালোবাসে। এই ভালোবাসা কখনো হয় না। আমার ছেলেটা পাগলের মতো করছে। প্লিজ ভাই, আপনার মেয়ে আমাদের কাছে সুখী থাকবে। লজ্জা করে না আপনাদের? এইটুকু ছেলের সাথে মেয়ের বিয়ে দিব নাকি? আমার ছেলেটা বাঁচবে না ভাই। মরতে দেন, এমন ছেলের জন্ম না দেওয়াই ভালো। হামিদ আর কিছু বলে না, ফোনটা কেটে দেয়। তিনি বিরক্ত, এত ঝামেলা সহ্য করবে কিভাবে। সবাই হুমড়ি দেওয়া শুরু করছে। আশিকের বাবা আশিককে সব খুলে বলে। আশিক মিনমিন সুরে বলে, আমার পদ্মফুলকে চাই বাবা, আমাকে এনে দাও, উনাকে ছাড়া আমি অসহায়। ভালোবাসার আগে আমাকে বলছিস? এখন আমাদের দরকার হচ্ছে, তাই না? আমি মরে গেলে তোমার খুশি, তাই না? হ্যাঁ, মরে যা। তোর মতো ছেলে না থাকাই ভালো। মেয়ের বাপ আমাকে অপমান করছে। আশিক হালকা হাসলো। তার তো মরে যেতে ইচ্ছে করছে। কেন ভুল কাউকে ভালোবাসলো? সে তো নিজের কাছে ওয়াদা করেছে পদ্মফুলকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। সবাই রুম থেকে গেলে আশিক অজু করে নামাজ পড়তে বসে। নফল নামাজ পড়ে হাউমাউ করে কেঁদে ওঠে। সে কি পদ্মফুলকে পাবে না? এক সময় নামাজের বিছানায় জ্ঞান হারিয়ে পড়ে থাকে। আপু, হবু দুলাভাই নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে। জান্নাতুল সহ সবাই খাওয়া থামিয়ে দেয়। আর 4 দিন ওর বিয়ে। এর মাঝে 4টা দিন কেটে গেছে। হঠাৎ সৈকতের কথায় সবাই চমকে ওঠে। হামিদ ইসলাম কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি বললি? ওদের বাড়ি থেকে ফোন করেছিল, আব্বু হবু দুলাভাই মারা গেছে। সবাই রেডি হও, দেখতে যাব। জান্নাতুল জোরে জোরে নিঃশ্বাস ফেলে। তার সাথে এসব কি হচ্ছে? অপরদিকে আশিক শুয়ে শুয়ে ভাবছে বিয়ের দিন কিভাবে সে তার পদ্মফুলকে কিডন্যাপ করবে। পদ্মফুলকে সে অন্য কারো হতে দিবে না। তার ভাবনার মাঝে হাসান হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে। তারপর চিল্লিয়ে বলে, দোস্ত, ওই বেড়ায় তো মরছে। কোন বেডা? আশিক ভুরু কুচকে বলে। হাসান গলার কলার নাচিয়ে বলে, আরে বেড়া, তোর পদ্মফুলের সাথে যার বিয়ের কথা ছিল ওই বেড়া নাকি হার্ট অ্যাটাক করেছে। যাক, রাস্তা ক্লিয়ার। এখন নিশ্চয়ই বিয়ে হবে না, ঢাকায় ফিরে আসবে। তুই এই সুযোগে ম্যামকে ইমপ্রেস করার চেষ্টা কর। সত্যি? বস। আশিক বিছানা ছেড়ে উঠে পড়ে। হাসানের হাত ধরে ঘুরতে থাকে। এক পর্যায়ে বক্স চালু করে দুজন মিলে নাচতে থাকে। বেশ কিছুক্ষণ পর হাসান বলে, দোস্ত, মানুষ মারা গেছে আর আমরা নাচছি, এটা পাপ। থাম ভাই, হাল্লা গুনা দিবে। উফ, কি যে আনন্দ লাগছে। হয়েছে নি। বাহির থেকে আশিকের বাবা সবটা খেয়াল করে। ছেলে কতটা ভালোবাসে তার প্রমাণ তিনি পায়। মনে মনে ভাবে পরিবেশ ঠান্ডা হলে আবারও বিয়ের প্রস্তাব পাঠাবে তিনি। কেটে যায় আরো 2টা দিন। জান্নাতুল পরিবার সহ ঢাকায় ফিরে আসে। পরের দিন থেকে ভার্সিটি যাওয়া শুরু করে। ভার্সিটি থেকে যখন আসবে ঠিক সেই সময় সে দেখতে পায় কয়েকজন পুলিশ সঞ্জিতের সাথে কথা কাটাকাটি করছে। জান্নাতুল ধীর পায়ে সেখানে যায়। সঞ্জিত জান্নাতুলকে দেখে এগিয়ে আসে, হাত ধরে বলে, সাহিত্যিকা, চলো আমরা পালিয়ে যাই। পুলিশ জেনে গেছে আমি তোমার হবু জামাইকে খুন করছি। চলো না, আমি তো তোমাকে পাওয়ার জন্য সব করছি, তুমি কি আমার হবে না? মানে? ম্যাম, সঞ্জীব সাহেব একটা ছেলেকে হার্ট ব্লক করে মেরে ফেলেছে। তখন কেউ বুঝতে পারে নাই, কিন্তু আজ সকালে একজন সিসি ক্যামেরা চেক করতে গিয়ে দেখে এই ছেলেটা একটা ইঞ্জেকশন দেয়, আর তার কিছুক্ষণ পর আপনার হবু বর মারা যায়। এসব কেন করলে সঞ্জিত? আমি তোমাকে ভালোবাসি। জান্নাতুল সঞ্জিতের গালে 2টা চড় বসিয়ে দেয়। নিউজটা ভাইরাল হতে সময় লাগে না। সঞ্জিতকে যখন পুলিশ নিয়ে যাবে তখন সঞ্জিত পুলিশের হাত থেকে একটা বন্দুক ছিনিয়ে নেয়। তারপর দৌড়ে জান্নাতুলের কাছে আসে। ওর মাথায় বন্দুক তাক করে। আশিক খবর পেয়ে সাথে সাথে ভার্সিটিতে আসে। ঘটনা এত তাড়াতাড়ি ঘটে যায়
তা বুঝতে সময় লাগে সবার। সঞ্জিত চিৎকার দিয়ে বলে, সাহিত্যিকা আমার না হলে আর কারো হবে না, ওকে সাথে নিয়ে আমি মরবো। সঞ্জিত আমাকে ছেড়ে দাও। তোমাকে আমি মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না। সঞ্জিতের হাতে বন্দুক আছে দেখে পুলিশ কিছু করতে পারে না। আশিক দৌড়ে যখন জান্নাতুলের কাছে আসবে তখন সঞ্জিত একটা গুলি ছুড়ে দেয়। গুলিটা সোজা আশিকের মাথায় গিয়ে লাগে। পুলিশ উপায় না পেয়ে সঞ্জিতকে সেখানেই মেরে ফেলে। জান্নাতুল থ মেরে যায়। কি হয়ে গেল এই সময়ের মধ্যে? আশিক জ্ঞান হারানোর আগে বলে, পদ্মফুল আমার হবেন, কথা দেন, না হলে মরেও শান্তি পাবো না। কয়েকজন পুলিশ মিলে আশিককে হসপিটালে নিয়ে যায়। কেটে যায় কয়েক ঘন্টা। আশিক এখন কোমায় আছে। কই থেকে কি হলো সেটা ভাবতেই জান্নাতুলের মাথা ঘুরে যায়। এখনও সে হসপিটালে পড়ে আছে, নড়ার শক্তি নাই শরীরে। হাসান এসে বলে, ম্যাম আপনি বাসায় যান, সেই দুপুরে আসছেন, তখন থেকে কিছু মুখে দেন নাই, এখানে থেকে কি করবেন? আশিক তো এখন কমায় গেছে, আপনার ভালো হয়েছে তাই না ম্যাম? আপনাকে আর কেউ জ্বালাবে না। আমি এটা চাইনি হাসান। এখন কান্না করে লাভ নেই, আপনার বাসার সবাই হয়তো চিন্তা করছে, বাসায় যান। আমার উপর তোমার খুব রাগ তাই না? আমার জন্য তোমার ভাইয়া। না, যার যেমন কর্ম তার ফল তেমন হওয়াই উচিত। ভাইয়া মেন্টাল ছিল, সেই ড্রামা থেকে বের হতে পারে নাই। হাসান আর কিছু বলতে পারে না, খুব গোপনে চোখের জল আড়াল করে সেখান থেকে চলে যায়। জান্নাতুল একবার আশিকের সাথে দেখা করে। ছেলেটা নিশ্চুপ হয়ে শুয়ে আছে। যদি সুস্থ থাকতো তাহলে কি এমনভাবে চুপচাপ থাকতো? জান্নাতুল আর কিছু ভাবে না। কেটে যায় কয়েকটা মাস। সপ্তাহে একবার করে জান্নাতুল আশিককে দেখে আসে, সেটা অবশ্য সবার আড়ালে। রুমে জান্নাতুল বসে আছে গালে হাত দিয়ে। আজ আবার ছেলে আসবে দেখতে। সেদিনের পর থেকে আর বিয়ের কথা বাড়িতে ওঠে নাই। কিন্তু কতদিন? বিয়ে তো করতে হবে। জান্নাতুল নিজের মনে বিড়বিড় করে, আমার মাথায় যাকে নিয়ে চিন্তা হয় সে তো আমার নয়। কেন মনে ছক করছি তাকে নিয়ে? এই ভয়েস তো আমার নয়। আপু, ছেলে নাকি তোকে দেখছে, তাই দেখতে আসবে না। তুই রাজি থাকলে বাবা বিয়ের দিন তারিখ ঠিক করবে। জান্নাতুল মাথা তুলে তাকায়। একজনকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে কিভাবে করবে? কিন্তু যাকে ভালোবাসে সে কি তার কখনো হবে? বিয়ের ডেট ফিক্সড করতে বল। আপু, আশিক ভাইয়া তোমার জন্য আজ কমায়। ভাইয়া তোমাকে সত্যি অনেক ভালোবাসে। তোর ভাই কোমা থেকে উঠে এসে আমাকে বিয়ে করবে নাকি? যদি বিয়ে করতে আসি তাহলে কি বিয়ে করবে পদ্মফুল? জান্নাতুল লাফিয়ে ওঠে। আশিক তার সামনে দাঁড়িয়ে আছে। আশিকের পিছনে জান্নাতুলের মা বাবা। জান্নাতুল অবাক হয়ে বলে, তুমি কোমা থেকে কবে সুস্থ হয়েছো? 2 দিন আগে তোমার বিয়ের কথা শুনে চলে আসলাম। আশিক জান্নাতুলের হাত ধরে কথাটা বলে। সবাই অবাক হয়। কোথায় যাবে? কোথায় যাব আশিক? চলো আমার সাথে, আমাকে বিয়ে করতে। নয়তো সঞ্জিত ভাই যে কাজ করছিল সেটা কিন্তু আমিও করব। আশিক, বাড়াবাড়ি করো না, তোমার সাথে আমার মেয়ে যায় না। হামিদ ইসলাম কথাটা বলে আশিককে বাড়ি থেকে বের করে দেয়। এবার বিয়েটা ভেঙে গেলে মান সম্মান থাকবে না তাদের। আশিক যাওয়ার আগে বলে যায়, পদ্মফুল তার না হলে আর কারোর হবে না। জান্নাতুল রুমে গিয়ে দরজা বন্ধ করে হাঁটু মুড়ে কেঁদে দেয়। তার কিছু ভালো লাগছে না। সে তো অজান্তে এই কয়েক মাসে আশিককে ভালোবেসে ফেলেছে। পাশে ফোন বেজেই যাচ্ছে। জান্নাতুল ফোনটা হাতে নিয়ে চোখের পানি মুছে নেয়। পদ্মফুল, তুমি কি চাচ্ছ? ভালোবাসো কি আমাকে? এটা হওয়ার নয় আশিক, কেন বুঝতে পারছো না? হসপিটালের নার্স আমাকে বলল আমার পদ্মফুল নাকি আমাকে দেখতে আসতো। সেটা কি তাহলে স্টুডেন্ট ভেবে? আমার কাল বিয়ে আশিক, বাবা তাড়াতাড়ি বিয়ে দিতে চায়। তুমি কি চাও সেটা বলো। যদি আমাকে এক বিন্দু ভালোবাসো তাহলে কাল নিতে যাব। যদি বলি ভালোবাসি না তাহলে? ভিডিও কল দাও, নিজ চোখে আমার মৃত্যু দেখবে। জান্নাতুল ভয়ে কেঁদে দেয়। পাগল পাগল লাগছে নিজেকে। এই বয়সে ভুল মানুষের প্রেমে পড়বে বুঝতে পারে নাই। এটা তো তার সাথে মানায় না। আশিক আবারও বলে, পদ্মফুল, ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। তুমি বিহনে আমি বাঁচতে পারবো না। কেন আমার ভালোবাসা বুঝতে চেষ্টা করছো না? আশিক, বোঝার চেষ্টা করো। আমি তোমার অনেক সিনিয়র। 2-3 বছরের বড় হলে তাও হতো। আমি কেন তোমার আগে জন্ম নিলাম না পদ্মফুল? আশিক কথাটা বলে কান্না শুরু করে। জান্নাতুল বুঝতে পারে। ফোনটা কাটার আগে মিনমিন সুরে বলে, তোমার জন্য আমার মনে অনুভূতি জন্ম নিয়েছে আশিক। আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা রেখে দেয়। আশিক বেশ কয়েকবার ফোন করে কিন্তু রিসিভ হয় না। প্রায় 5 মিনিট পর খবর আসে ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। জান্নাতুলের পরিবার মাথায় হাত দিয়ে বসে আছে। এ কি হচ্ছে? এটা আশিকের কাজ না? ভালো করেই বুঝতে পারছে।
আশিক 20 মিনিট আগেই এখান থেকে গেছে আর ছেলে মারা গেছে 30 মিনিট আগে। হামিদ ইসলাম উপায় না পেয়ে আশিকের পরিবার থেকে সবাইকে ডেকে পাঠায়। বেশ সময় নিয়ে আলোচনা করে বিয়েটা ঘরোয়াভাবে সেরে ফেলে। আশিক সবার সামনে হামিদ ইসলামের গালে একটা চুমো দেয়। হালকা হেসে ওঠে সবাই। সেদিনের পর কেটে যায় 10 বছর। জান্নাতুল আশিকের বুকে মাথা রেখে বলে, আশিক, আমার মন চাচ্ছে তোমাকে খুন করে ফেলি। শয়তান ছেলে, আমি না হয় মজা আর রাগ করে বলেছিলাম যে দোয়া করে দিলাম তোমার 4টা বাচ্চা হবে, আর তুমি একটা মেয়ে হয়েছে, পরে 2টা যমজ ছেলে হয়েছে, এখন আবার আমি প্রেগনেন্ট 3 মাসের। ছি ছি, এই যুগে আমি 4 সন্তানের মা। জান্নাতুল কাঁদো কাঁদো মুখ করে বলে। আশিক জান্নাতুলকে জড়িয়ে ধরে গলায় কিস করে, তারপর হেসে বলে, বউ দোয়া করে দিছে সেটা সত্যি হবে না? এটা কি কোনো কথা বলেন? আমি তো আমার পদ্মফুলের সব কথা রাখি। জান্নাতুল মুখটা ছোট করে আশিকের বুকে হাত বুলায়। প্রথম যেদিন আশিকের বুকে আমার পদ্মফুল লেখা দেখেছিল, সেদিন যা কান্না করছে আশিকের সেটা মনে হলে আজও হাসি পায়। আমার জন্য কেন এমন করতে গিয়েছিলা বলো? ট্যাটু করতে কষ্ট হয়নি? তোমাকে মজার ছলে যা বলি তাই করে বসো। ভালোবাসি পদ্মফুল, আপনার জন্য তো আমি নিজেকে শেষ করতে পারি। আপনাকে যে আমার বড্ড প্রয়োজন। জান্নাতুল আর কিছু বলে না, আশিকের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। আশিক হালকা হেসে মাথায় হাত বুলিয়ে দেয় আর ভাবতে থাকে, যদি সেই দিন জান্নাতুলের হবু হাজব্যান্ডকে সে খুন না করত, তাহলে কি আজ এই পদ্মফুল তার হতো? আশিক বিড়বিড় করে বলে, বুঝলেন আমার পদ্মফুল, আমি মোহিত আপনার সুভাষে। আমার ভালো থাকার কারণ আপনি, আপনি বিনা শূন্য আমি, আপনি ছাড়া মৃত্যু আমি। ভালোবাসি আপনাকে পদ্মফুল।